অধ্যক্ষ জিরাজ সাহেব, তো উনি হচ্ছেন যে যখন দেখলেন লেখক যখন বের করে যাচ্ছিল একটু ঘুরবে আর কি, তাই না, একটু সেলফি টেলফি তুলবে, ফেসবুকে আপলোড দিবে, স্টোরি দিবে, তাই না, হ্যালো গাইস কেমন আছি বলবে। তা এখন ওই যাওয়ার পথে আবার আব্দুর রহমান ওনাকে বলছে যে স্যার আপনি কিন্তু বাসায় খাবার খাবেন আজকে রাতে। তো যাওয়ার পথে উনি দেখা হলো কার সাথে, ওই জিরাজ সাহেবের সাথে ওনার দেখা হলো। জিরাজ সাহেব তাকে একটু ধমকালো। কেন ধমকালো? বলতেছে যে যে এই যে আফগানিস্তান, আফগানিস্তান শহরে যদি তুমি নিশাচর হতে চাও, তাহলে তোমার তাগত ও হাতিয়ার দুটো জিনিসই থাকতে হবে। কি থাকতে হবে বলছে? তাগত ও হাতিয়ার। ঠিক আছে, তোমরা এটা 98 পৃষ্ঠায় এটা পাবা। আফগানিস্তান শহরে যদি তুমি নিশাচর হতে চাও, তাহলে তোমার তাগত ও হাতিয়ার দুটো জিনিসই থাকতে হবে, যা কোনোটাই তোমার মধ্যে নাই। এখন এটা কেন বলছে? তো এখানে বলছে যে মানে এখানে একটা কথা বলছে, দেখো, যে বলছে যে যার দুটো একটি তোমার মধ্যে নাই। এখন এখানে বলছে যে বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব। মানে বসকে খুশি করা একটা আর্ট, কিন্তু মানে কর্পোরেট সেক্টরে চাকরি বাজারে চাকরির ক্ষেত্রে বসকে খুশি করতে হবে। তো এখন বসকে কিভাবে খুশি করতে হয় এটা যদি না জানা থাকে, তাহলে বলছে যার কথা ফোন তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে, কোম্পানি কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, বসের সঙ্গ দেওয়ার জন্য তখন কি করা, তর্ক না করা, বসের সাথে তর্ক না করা, যেটাই বলবে ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, জি স্যার, অবশ্যই ওকে স্যার, রাইট স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, অফকোর্স স্যার, জি জি স্যার, ওকে। হ্যাঁ, মানে এরকম করতে হবে বসের সাথে। ওকে, তাহলে হচ্ছে, এবং তিনি বলছেন যে এই যে স্যার, দেখো এখানে তগত বলছে মানে যে, তাগত মানে কি? বুঝি নাই। তাগত মানে কি? তাগত মানে সাহস, সাহস। তাগত মানে হচ্ছে সাহস থাকে। উইং সার্টেন এভিডেন্ট, অর্থাৎ অবশ্যই, নিশ্চিত, ইয়েস স্যার, এগুলোকে বলছে সার্টেন এভিডেন্ট, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই একবারে বরাবর স্যার, করা হতো না স্যার, স্যার জিভে হইতে স্যার, অনেক জিভে স্যার, একদম বরাবর স্যার, এটাই তো স্যার, ঘটনা তো এটাই স্যার, ঠিক স্যার, এইভাবে বলতে হবে বসকে খুশি করার জন্য। কিন্তু লেখক বলছেন এটা না পারেন, এটা লেখক পারেন না। হ্যাঁ, তার পাশে আরেকজন আছে, সে বলতেছে এগুলা, তখন তো আর কিছুই বলা যাবে না। আরেকজন যদি সাপোর্ট করে বসকে, তাহলে কি আমি কিছু বলতে পারবো বসকে? বলতে পারবো না। বসের কথা সে শুনছে, জাস্ট শুনছে। শোনা করে সে বলছে, বস বলছে ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঘাত করেছিল শুনতে পাই, ফ্রান্সে নাকি রীতি ঘরে ঘরে। এই জায়গাটাতে তোমরা আন্ডারলাইন করো অথবা এই জায়গাটাকে ব্রেকেটের মধ্যে রাখো, পাশে রাখবা, পাশে একটা কথা লিখবা, সেটা হচ্ছে, কথাটা লিখবা কি, কথাটা লিখবা যে আফগানিস্তানের, আফগানিস্তানের আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটা বোঝানোর জন্য এখানে এই কথাটা বলেছেন। আফগানিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে খুব বাজে, বিশৃঙ্খল অবস্থা আফগানিস্তানে, এটা একটা পজিটিভ আছে এবং নেগেটিভ আছে। পজিটিভ নেগেটিভ হচ্ছে যে যে বিশৃঙ্খল সেজন্য, পজিটিভ হচ্ছে এই বিশৃঙ্খল মানে আফগানিস্তানের মানুষ কাউকে পাত্তেই দেয় না। একেবারে ওখানে মনে করো যে এই পর্যন্ত আমেরিকা গেল, ব্রিটিশ গেল, ফ্রান্স গেল, তোমার হচ্ছে যে রাশিয়া গেল, সবাই গিয়ে ওখানে কি করতে চেয়েছে, ওখানে হচ্ছে ঘাঁটি করতে চেয়েছে, দখল করতে চেয়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ আফগানিস্তানে এটা সুযোগ করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই। তোমরা যখন এই ইন্টারভিউ কাবুলের পথে প্রবন্ধটা বা ভ্রমণ কাহিনীটা পড়বা, ওখানে দেখবা ঠিকই আবার ওই আফগানিস্তানের এই বিষয়টা উঠে আসছে, আইন শৃঙ্খলার বিষয়টা। ব্রিটিশরা আতাত যখন, মানে কি? বুঝছি না, আতাত মানে কি? আবার বলছি, সেটা আমি বলছি। ব্রিটিশরা যখন শাসন মানে ব্রিটিশরা যখন শাসন করছিল তখন পর্যন্ত পুরো জায়গায় হচ্ছে ব্রিটিশদেরকে ট্যাক্স দিতে হতো, কিন্তু ব্রিটিশ আফগানিস্তানে গিয়ে সেখানে উল্টো আফগানিস্তানে এই মানে মানুষদেরকে ট্যাক্স দিত, ভাই তোরা মারামারি করিস না, তোরা এরকম বিশৃঙ্খলা করিস না ভাই, তবে আমার থেকে টাকা নেই, তারপর বিশৃঙ্খলা করিস না, বুঝেছো, এরকম অবস্থা ছিল। তো বলছে যে তিনি উদাহরণ দিচ্ছেন যেখানে ইংল্যান্ডের মতো দেশে ভিক্টোরিয়া আলবার্ট একটা বিখ্যাত জমি, ভিক্টোরিয়া আলবার্ট রাজা রানীর মতো আর কি, বিখ্যাত একটা জমি, এরা পর্যন্ত গুম হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। মানে বলছে রাজা রানী যদি ইংল্যান্ডের মতো দেশে, উন্নত দেশে যদি হারিয়ে যায় রাজা রানী, তাহলে হচ্ছে বলছে ফ্রান্সে ঘর ঘর ঘরের থেকে ঘরে ঘরে মানুষ হারিয়ে যায় ফ্রান্সের ঘর থেকে। মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডের মতো দেশে, ফ্রান্সের মতো দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হতে পারে, তা আফগানিস্তান তো সেটা একটা মামুলি ব্যাপার, এটা তো এত উন্নত দেশ নাই, এখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি। সেটা বলছে তুমি যে ঘুরতে বের হয়েছো রাতের বেলায়, নিশাচর হতে বের হয়েছো, তোমার মধ্যে সাহসও নাই, হাতিয়ারও নেই, হাতিয়ার মানে কোনো অস্ত্র নাই আর কি। ঠিক আছে, ওকে। তো তিনি আর ঘুরতে গেলেন না, তিনি চলে আসলেন। চলে আসার পরে বাসায় এসে দেখলেন যে আপনার আব্দুর রহমান তো বিশাল আয়োজন করছে। তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে তিনি চিন্তা করছেন যে আমি কি হবে, আমি হচ্ছে যে যদি যেই পরিমাণ আয়োজন সে করবে, এটার কারণে আমাকে সেহরির সময় খাবার জুটতে পারে। যদি বা রমজান মাস না, তারপর তিনি
আন্দাজ করছে যে আর 2টা বাজে হয়তো খাবার ঢুকতে পারে, এত আয়োজন সে নিয়ে আসছে। তো তার 2টা বাজে একটু শব্দ শুনে ঘুম ভাঙলো, ঘুম থেকে খুলে দেখলেন কি, রোদে চোখ খুলে দেখলেন তার চোখের সামনে একটা বদনা ঝুলছে। তো বদনা মানে হচ্ছে তোমাদের ব্রেনে যে বদনা আসছে বাংলাদেশের সেই বদনা না, ওগুলো হচ্ছে অনেক উন্নত মানের বদনা। ঠিক আছে, অনেক ডিজাইন করা সুন্দর সুন্দর বদনা থাকে, আফগানিস্তান বলো আরবের মধ্যপ্রাচ্য বলো, ওখানে কিন্তু বদনা দিয়ে কোনো অতিথি আসলে বদনা দিয়ে তার হাত পা ধোয় দেওয়া হয়, এগুলোর উপরে সুন্দর সুন্দর বদনা থাকে। হ্যাঁ, বাংলাদেশে যে বদনা তোমরা দেখেছি বা আমরা দেখেছি ওখানে ওইটার কথা না, ওইটার কথা এখানে বলা হচ্ছে না। ওকে, তা হচ্ছে যে তুই দেখলেন চোখ খুলে, মানে কেমন লাগলো তোমার, তুমি চোখ খুলে দেখলে যে তোমার চোখের সামনে একটা বদনা তুলতেছে। তা আব্দুর রহমান একটা বদনা ধরে দাঁড়িয়ে আছে, কেন, তার মুখ হাত ধুইতে হবে। তিনি মুখ হাত দুই দিকে অনুমান করলেন যে পরিমাণ ঠান্ডা বরফের ঠান্ডা পানি এগুলো যদি মুখে মানে ক্রমাগত ব্যবহার করে তাহলে হচ্ছে যে ওই রিলিফ ম্যাপের মতো খানা গন্ধ হয়ে যাবে, চেহারার মধ্যে কি হবে, গর্ত গর্ত হয়ে যাবে, চেহারা ফেটে যাবে। এরপরে 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 লেখক যেটা দেখলেন, এটা দেখার জন্য লেখক মোটেই প্রস্তুত ছিলেন না। বিশ্বাস করেন রাসেল ভাই, এই দৃশ্য দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এরপরে লেখক কি দেখলেন সেটাই আমরা দেখি। লেখকের জন্য খাবার তৈরি হয়েছে, লেখক খাবার টেবিলে গেলেন। যাওয়ার পরে লেখক কি দেখলেন, যাওয়ার পরে লেখক দেখলেন এই যে দেখো, এই যে দেখো, আজকে খিদা লাগবেই লাগবে, যাদের রাতের খাবারের অভ্যাস নাই, কেউ থেকে না, আজকে খাইতে হবে। দেখো এই টেবিলে যাওয়ার পরে তার কি বিশাল আয়োজন, বিশাল আয়োজন করেছে। কি কি করেছে দেখো, বলছে ডাবল নয়, বলছে যে যে ডাবল মানে ছোটখাটো একটা বাটি না, একটা গামলা। এটা এই জায়গাটাকে আন্ডারলাইন করতে হবে, এটাকে একটা তোমরা একটা নোট করবা, নোটটা করে গ্রুপে আপলোড করবা। খাবারের তালিকা কি কি খাবার তাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। বলছে যে ডাবল নয়, একটা গামলা করে, বিশাল একটা গামলা করে, গামলা ভর্তি মাংসের কোরমা, গামলা ভর্তি মাংসের কোরমা করে, ঠিক আছে, গামলা ভর্তি মাংসের কোরমা করে। কি হলো, পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে সেরখানে দুম্বার মাংস, দুম্বা চিনো, তোমরা দুম্বা চিনো? ইয়েস স্যার। হ্যাঁ, দুম্বার মাংস, যেটা হচ্ছে আরবের মধ্যে আমরা এখানে গরু কোরবানি করি, ওখানে আরবের মধ্যে দুম্বা কোরবানি করে। ঠিক আছে, তো এই দুম্বার মাংস সেরখানে 1 কেজি দুম্বার মাংস একটা গামলা ভর্তি, গামলা ভরে একটা মানে বাটির মধ্যে, যেটা হচ্ছে ওখানে কি হচ্ছে পেঁয়াজ ঘিয়ের ঘন কাত, কাত মানে ঝোল, পেঁয়াজ ঘিয়ের ঘন ঝোলের মধ্যে দুম্বার মাংস। তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে, আন্ডারলাইন করবা কি লুকোচুরি খেলছে, বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। ওকে, তাহলে সে এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়া দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। মানে আলু এক কোণে, মানে ওখানে হচ্ছে খাবারের স্টাইল হচ্ছে ওরা কি করে বিশাল 1 কেজি মাংসের মধ্যে একটা আলু দেয় শুধু। মানে লেখক বলছে এই আলুটা দুঃখে ডুবে ডুবে মরার চেষ্টা করছে। সে কি গান গাচ্ছে, সে মনে হয় গান গাচ্ছে নাকি, ডুবে ডুবে ভালোবাসি নাকি এই গান করছে, সে ডুবে ডুবে মরার চেষ্টা করছে। কেন ভাই 1 কেজি মাংসের মধ্যে একটা আলু কি জন্য দিলি ভাই আমার, এই দুঃখে সে ডুবে মরার চেষ্টা করছে। অপাঙ্ক্ত মানে হচ্ছে অযোগ্য, নিজেকে সে অযোগ্য মনে করছে, এই জায়গার মধ্যে একটা আলু কি দরকার ছিল ভাই দেওয়ার? তা বলছে আরেক প্লেটে গোটা আসতে ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। এই যে দেখো স্বামী কাবাব, এটা এই যে জিনিসটা হচ্ছে স্বামী কাবাব, গোটা 8 কয়টা, 8টা স্বামী কাবাব, আন্ডারলাইন করবা, আসতে ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোশ থালায় 1 ঝুড়ি কোফতা পোলাও, এই যে কোফতা পোলাও ধরো, এটা হচ্ছে কোফতা পোলাও। এই কোফতা পোলাওর উপরে একটা আস্ত মুরগির রোস্ট, তার উপরে কি একটা আস্ত মুরগির রোস্ট। হম, আজকে খাবারটা হবে, ভালো হবে। শীতও মানে বৃষ্টিও পড়তেছে, খাবারটাও সেই হবে আজকে। ঠিক আছে, একটা আস্ত মুরগির রোস্ট। তাহলে প্রথমে কি কি দিয়েছে, সেখানে দুম্বার মাংস, তারপর হচ্ছে সেটার ভিতরে বাদাম কিশমিশ, একটা আলু অপাঙ্ক্ত হওয়া দুঃখে ডুবো মারার চেষ্টা করছে, গোটা আসতে ফুল বোমাই সাইজের স্বামী কাবাব, কোফতা পোলাও, তারপরে আস্ত মুরগির রোস্ট। ঠিক আছে, এইগুলা। এখন বলছে লেখক এই বিশাল আয়োজন দেখে আকাশ থেকে পড়ছে, হওয়া হয়ে গেছে। তখন আব্দুর রহমান তাড়াতাড়ি এসে বলতেছে ওস্তাদ টেনশন করেন না, ওর জন্য আরো আছে, রান্নাঘরে আরো আছে, কম যদি হয় আমি আছি, আপনাদের আমি দিব ওস্তাদ, আপনি টেনশন করেন না। এখন লেখক বলছেন কেউ যদি একজনের জায়গায় 3 জনের খাবার প্রস্তুত করে, তাকে ধমক দেওয়া যায় কি রান্না করছে, এগুলো কি খাবে কি এত খাবার। কিন্তু সে যদি একজনের জায়গায় 6 জনের রান্না করে বলে যে আপনার জন্য আরো আছে, তাকে কি বলা যায়, অল্প শোকে কাতর অধিক শোকে পাতর। এখানে একটা লাইন আছে দেখেছো, অল্প শোকে কাতর অধিক শোকে পাতর, এটা হচ্ছে একেবারে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফে, ওই 98 পৃষ্ঠা সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফের লাস্টের লাইনে আছে, অল্প শোকে কাতর অধিক শোকে পাতর, এটাকে ব্রেকেটের মধ্যে রাখবে। আমরা লেখক খাবারের আয়োজন দেখে আর কিছু বলতে পারছে না, শোকে পাথর হয়ে গেছে, এই কি খাবারের আয়োজন। তারপরেও এই যেহেতু 2 রাত খাবার খায় নাই, তিনি খাবার খেলেন। একজন বাঙালি হিসেবে গড়গড়া বাঙালি ক্ষুধার্ত থাকলে যতটুকু খেতে পারে
ততটুকু তিনি খাবার খেলেন। খাওয়ার পরে একবার আব্দুর রহমানকে বললেন যে আব্দুর রহমান, তুমি ব্যাস অনেক ভালো রান্না হয়েছে, এবার তুমি কি করো, তুমি যাও। এটা বলতে বলতে আব্দুর রহমান অন্তর্ধান চলে গেল। চলে গিয়ে আব্দুর রহমান কি বললো, ফালুদা নিয়ে আসছে। এবার কি নিয়ে আসছে? ফালুদা নিয়ে আসছে। এই যে দেখো ফালুদা নিয়ে আসছে, ঠিক আছে। তারপর ফালুদা নিয়ে আসলো। তো লেখক বললো, আমি ফালুদা খাই না, আমি মিষ্টি জাতীয় খাবার খাই না। আব্দুর রহমান আবার চলে গেল। এবার নিয়ে আসলো কি নিয়ে, এবার নিয়ে আসছে, দেখেন প্রথমে দেখলো যে একটা মানে বরফের গুঁড়ায় ঢাকা একটা বাটিতে করে বরফের গুঁড়ায় ঢাকা। লেখক অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কি? তখন সে ওইটা সরাই, বরফটা সরাই দেখালো, সরিয়ে দেখালো আঙুর। কোথাকার আঙুর? বাগেবালার বরফি আঙুর। কোথাকার আঙুর? বাগেবালার বরফি আঙুর, যেটা দিয়ে বরফি বানানো হয়, ঠিক আছে। বরফি আঙুর তাম আফগানিস্তানে মাশহুর, পুরো আফগানিস্তানে বিখ্যাত এই আঙুরগুলো। তাকে আঙুর নিয়ে আসছে। এখন আব্দুর রহমান তো সে তো আসলে অবুঝ মানুষ, সে কিছু বুঝে না। লেখক কি করলো, এই আঙুরগুলা খাওয়া শুরু করলো। আব্দুর রহমান আনছে, খাইতে হবে, তার তো মাথা নষ্ট করা যাবে না, কারণ তার মাথা নষ্ট করলে এক কিকে উড়াই মারবে। হচ্ছে যে খাচ্ছে। আব্দুর রহমান কি করছে, আঙুরগুলোকে নিয়ে, ধরো একটা একটা আঙুরকে নিয়ে হাতের মধ্যে ঘুরাই 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 ঘুরাই, বরফকে নিয়ে হাতের মধ্যে নিয়ে এই আঙুরের মধ্যে নিয়ে ঘুরাচ্ছে। কেন? আব্দুর রহমানের ধারণা যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণ ঠান্ডা হয় নাই। কিন্তু লেখকের অবস্থা কি, যে পরিমাণ ঠান্ডা হয়েছে ওই পরিমাণ ঠান্ডাতে লেখক যখন আঙুরগুলো খাচ্ছে, একটা একটা আঙুর যখন মুখে দিচ্ছে, বলছে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। ব্রহ্মরন্ধ্র মানে কি, নাকের যে ছিদ্র পথ, এটাকে ব্রহ্মরন্ধ্র বলে। এই ব্রহ্মরন্ধ্রটা পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। অর্থাৎ ধরো যে কেউ এই একটা আঙুর দিল, লেখকের অনুভূতি, তোমার কার্টুন দেখছো, কার্টুনের মধ্যে সব খাই, তো একটা আঙুর দিলে এখন আরেকটা, এরকম অবস্থা লেখকের। কিন্তু ওই অবস্থাতে আব্দুর রহমান আরো ঘুরাই ঘুরাই একদম, যেভাবে মেয়েরা আচারের জন্য কাগজে লেবুকে ঘষে আস্তে 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 আস্তে, ঠিক সেরকম করে ঘষতেছে। ঠিক আছে আব্দুর রহমান, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে মানে তিনি এটা খাবেন, খাওয়ার জন্য মানে খেতে তো পারছেন না, তারপরে তিনি খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করলেন। খাইবার পাস কি? খাইবার পাস হচ্ছে, আমরা যদি দেখতে চাই খাইবার পাস কি, খাইবার পাস হলো, এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে খাইবার পাস, ঠিক আছে। এই খাইবার পাসটা হচ্ছে দেখো অনেক সরু রাস্তা, এবং যদি একটু এদিক সেদিক হয় একেবারে মানে কি, অনেক গভীরে পড়ে যেতে হবে। এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার মধ্যে এটা একটা। এই যে দেখো সরু রাস্তা, চিকন রাস্তা, পড়ে গেলে শেষ আর রক্ষা নাই। এই রাস্তাটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এবং এই রাস্তাটা সেফলি পার হতে পারলে মানে নিজেকে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ মনে করতে পারে, অনেক সাকসেসফুল মানুষ মনে করা যায় এই রাস্তাটা পার হতে পারলে। তাই না? অনেক নিরাপদের সাথে, অনেক শান্তির সাথে এটা পার হতে পারে। ঠিক আছে, তো বলছে এই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে 8টা গিলেছে। কয়টা গিলেছে স্যার? 8টা। এর আগে কিন্তু ফুল বোম্বাই যে স্বামী কয়টা ছিল? 8টা ছিল। ওকে, 8টা গিলেছে। খাওয়া দাওয়া শেষ। এবার আব্দুর রহমানকে বললো যে আব্দুর রহমান এবার তুমি যাও। কিন্তু লেখক এখানে একটা প্রবাদ বাক্য ব্যবহার করেছেন, কার বোয়াল কে দেয় ঠেঙে। কার কথা কে শুনে? ঠিক আছে, আব্দুর রহমান চলে গেল। এবার নিয়ে আসলো কি, সবুজ চা নিয়ে, কাবুলি সবুজ চা। ঠিক আছে, আয় চায়, চায় লাগবে চায়, আয় চায়, সবুজ চা নিয়ে আসছে, যেটাকে পেলায় ঢাললে ফিকে হলদে রং ধারণ করে। এবং কাবুলিরা এই চাটা 6 পেয়ালা খায়, বসে বসে, এক বসাতে 6 পেয়ালা। এবং লেখক ফান করে বলছেন ওগুলোতে চিনিও থাকে না, প্রথমটাতে একটু চিনি দেয়, পরে গুলোতে চিনিও থাকে না। ফান করে বলছেন পেয়ালার সাইজ অবশ্য ছোট, কফি সাইজের। কারণ কফি সাইজের কি আসলে ছোট হয়? কফি সাইজের কফির কাপ কি আসলে ছোট? বলো দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কফির কাপ কি ছোট নাকি বড়? বড়। বড়। বলছে এই কফির কাপে, বড় কফির কাপে 6 কাপ পেয়ালা, এটা এক বসাতে খাই ফেলে। এই জন্য নিয়ে আসলো। আচ্ছা, চাও পান করলো। এবার সে চলে গেল। এখন সে চা খাওয়া শেষ হলো, আব্দুর রহমান 10 মিনিটের জন্য বের হয়ে গেল। এটা আন্ডারলাইন করিও, আব্দুর রহমান 10 মিনিটের জন্য বের হয়ে গেল। এবার লেখক কি করলো, তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে আছে। কেন? আব্দুর রহমান হয়তো এসে বলবে, আল্লাহ স্যার, আপনারা তো আমি উটের রোস্ট দিতেই ভুলে গেছি, উটের রোস্টই তো দিলাম না আপনারে, খানা তো মাত্র ট্রেলার গেছে, এখন না পিকচার শুরু হবে, পিকচার আগে বাকি হ্যাঁ স্যার। এর যা এই কথা বলবে, এই ভয়ে দরজাটা বন্ধ করতে যাচ্ছে। এমন সময় আব্দুর রহমান আবার চলে আসে।
আবার চলে এসে এবার নিয়ে আসছে কি, এবার দেখলো যে কি লেখক এবার ভয়ঙ্কর অবস্থা। কারণ এবার আব্দুর রহমানের এক হাতে হচ্ছে বাদাম আখরোট, আর এক হাতে হচ্ছে যে হাতুড়ি। হয় এখন স্যার লেখক চিন্তা, আখরোটও এটা এক ধরনের মানে তোমার আখরোটের ছবিটা দিলে হয়তো বুঝতা আখরোট জিনিসটা কি। আচ্ছা দাঁড়াও আমি আখরোটটা দেখাবো। হচ্ছে যে মানে হচ্ছে এটাও একটা পুষ্টিকর খাবার আর কি, ধরো বাদামের মধ্যে একটা পুষ্টিকর খাবার আখরোট। তো হচ্ছে যে এই এতক্ষণ তো যা খেয়েছে সৌজন্যতার খাতিরে খেয়েছে, খিদে ছিল খেয়েছে, সৌজন্যতার খাতিরে খেয়েছে, কিন্তু এখন যেটা আনছে বাদাম আখরোট, এটা ফরজ, এটা খাইতেই হবে। কেন না? কারণ এক হাতে আছে তার বাদাম আখরোট, আর এক হাতে আছে হাতুড়ি। হাতুড়িটা দিয়ে সে বাদাম আখরোট ভেঙে ভেঙে দিবে আর কি। কিন্তু যদি লেখক বাদাম আখরোট না খায়, এই হাতেরটা না খেলে এই হাতেরটা খাইতে হবে, বাদাম আখরোট না খেলে হাতুড়ি খেতে হবে। এই ভয়ে লেখক খাওয়া শুরু করলেন। আর এইদিকে আব্দুর রহমান একটা একটা করে ভাঙতেছেন। এবার আব্দুর রহমান কথা বলা শুরু করলেন, বলছে স্যার আপনার মনে হয় আমার রান্না খুব একটা ভালো লাগে না। দেখে বললো এটা কে বলছে? হ্যাঁ, এই কথা বলছে কেন? বলছে এই যে দেখলাম আপনি তো কিছু খেলেন না। তখন লেখক একটু গরম হয়ে গেল, আরে মিয়া তুমি বুঝো না, তুমি দেখো না যে তোমার মানে আমার তনুটার সঙ্গে তোমার বপুটা মিলিয়ে দেখো দেখি। তনু মানে ছোট দেখো, বপু মানে বড় দেখো। যে আমার ছোট শরীরটার সঙ্গে তোমার বড় শরীরটা মিলাও না, আমি একজন মানুষ হিসেবে কতটুকু খাইতে পারি এটা তুমি বুঝো না? তখন আব্দুর রহমান বললো যে কিভাবে খাবেন? এই যে কাবুলের আবহাওয়া এত খারাপ, এত গরম, কাবুলের আবহাওয়া, পানি তো যেন গলানো পাথর, এগুলো পেটে গেলে আর বের হয় না। আপনি যখন পানশিরে যাবেন তখন দেখবেন আবহাওয়া কত সুন্দর। পানশিরের বর্ণনা এবার সে করতে থাকে, উত্তর আফগানিস্তানে অবস্থিত। এবার এখন এটা আজ থেকে 60 70 50 70 80 বছর আগের লেখা। হ্যাঁ, তাহলে আজকে আজকে দিনে পানশিরের কি অবস্থা, সে পানশিরের বর্ণনা দিচ্ছে কিভাবে বরফ পড়ে পানশিরের মধ্যে। খুব মানে একবার মানে ঘন হয়ে বরফ পড়ে, কখনো তেরছা ভাবে পড়ে, কখনো ঘুরে ঘুরে বরফ পড়ে, কখনো ইঞ্জিনের সিটির মতো শোনায় বরফের শব্দটা, কখনো ঘন পর্দার মতো বরফ পড়ে। শুধু বরফ পড়ে আর পরে 7 দিন ধরে জানলার কাছে বসে থাকলে শুধু বরফ পড়া দেখা যায়। একদিন হচ্ছে যে যখন বরফ পড়া শেষ হয়ে যায়, একদিন সকালে সূর্য ওঠে, তখন সূর্যের আলোতে যে রিফ্লেকশন হয়, এই রিফ্লেকশনে আলো মানে ওই বরফের উপরে যে সূর্যের আলোটা রিফ্লেকশন, এটা চোখ ধাঁধিয়ে যায়। তখন কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, এই কালো চশমা পরে পরে হাঁটতে হয় বাজারে বাজারে, বা বের হতে হয় কালো চশমা পরে। হ্যাঁ, চাইলে একটু গানও গাওয়া যাবে, মিনু কাল্লা চশমা বলে গান গাই গাই একটু হাঁটা যাবে, তাই না? সে বর্ণনা দিচ্ছে, তার কাছে খুব সুন্দর বর্ণনা দিচ্ছে সে। কিন্তু বর্তমানে আসলে পানশিরের কি অবস্থা? একদম রিসেন্ট তোমাদেরকে কিছু ছবি দেখাবো পানশিরের। এই রিসেন্ট মানে এই বছরের, যখন বরফ পড়েছে পানশিরে তখন পানশিরের কি অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে এই বছরের ছবি, পানশিরের ছবি এটা। ঠিক আছে, এইভাবে বরফ পড়ে পানশিরে। তারপরে দেখো এই যে, এই যে দেখো সব বরফে ঢেকে যায়। এটাকে সে বলেছে যে যে তোর বরফ ববাল, যে তোর বরফ ববাল মানে হচ্ছে চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। ঠিক আছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই যে দেখো সব বরফে ঢেকে যায় পানশিরে। এবং সে বলছে পানশিরের আবহাওয়া এত সুন্দর, এত ফ্রেশ আবহাওয়া। বলছে একবার যদি নিঃশ্বাস নেয়, তাই না, 1 বছরের আয়ু বেড়ে যায়। আরেকবার যদি নিঃশ্বাস ফেলে তাহলে 100টা বিমারি বের হয়ে যায়। এত ফ্রেশ আবহাওয়া। আর আমাদের এখানে বাংলাদেশে একবার যদি নিঃশ্বাস নেয়, নিজের 1 বছরের আয়ু শেষ। আবার একবার যদি নিঃশ্বাস ফেলে, পাশে যে আছে তার 1 বছরের আয়ু শেষ। এখানে এত ধুলাবালি, তাই না? বাংলাদেশ মানে দূষণের শহরে ঢাকা ফার্স্ট হয়েছে দূষণের শহরে। গত বছর সেকেন্ড হয়েছিল এই 1 বছর আগে। এখন আবার ফার্স্ট হয়েছে। আমরা আমাদের হারানো ঐতিহ্যকে আমরা আবার ছিনিয়ে এসেছি। হ্যাঁ, আমরা প্রথম আমরাই সেরা সবসময়, ঠিক আছে। তো হচ্ছে ফার্স্ট হয়েছে, এই জন্য কবি বলেছেন যে আবার আসিব ফিরে এই ধুলাবালি শহরে, হয়তোবা মানুষ নয়, হয়তোবা ধুলাবালি হয়ে মানুষের চোখের কানে নাকের ভেতরে। ঠিক আছে, কোন এক মহাকবি বলেছেন আর কি। কবির নাম আবার জানতে চেয়েও না কে বলেছে। এবং সে বর্ণনা দিচ্ছে এবং সে বলছে এই যে ফ্রেশ আবহাওয়া, এটার কারণে আপনি যখন, আপনাকে আমি যদি একটা দুম্বাও কেটে দিয়ে দিই, তারপরে আপনি আমার কাছে আরেকটা চাইবেন। এই জন্য ওখানে মানে পানশিরের মানুষরা খাবার দাবারে এত বেশি স্ট্রং হয়, এত বেশি পছন্দ করে তারা পানশিরটাকে।
ঠিক আছে। তারপরে সে লেখক বললো যে ঠিক আছে, তখন সে আহ্বান করে পানশিরে যাওয়ার জন্য, সে আহ্বান করে লেখককে পানশিরে যাওয়ার জন্য। তখন লেখক বললো যে ঠিক আছে, আমি পানশিরে যাব, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য, মানে বলছে জানালার পাশে বসে থাকার জন্য আমি যাব না, আমার জীবন বাঁচানোর জন্য আমি যাব। কারণ তুমি যদি জানালার পাশে বসে থাকো, ওইখানে যে পরিমাণ খিদা লাগবে বলছো, তাহলে আমার খাবার কে বানাবে? সেজন্য আমি জানালার পাশে বসে থাকো, তুমি রান্না করবে। তো লেখক প্রাথমিকভাবে একটু যদিও বা কি হয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন তার উপরে প্রাথমিকভাবে, কিন্তু পরবর্তীতে তার যে সরলতা, হ্যাঁ, তার যে আত্মীয়তা, এটাকে তিনি মনের থেকে আনন্দের সাথে, আন্তরিকতার সাথে সেটাকে তিনি গ্রহণ করেছেন। তাহলে এই গল্পে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মূলত, এই গল্পে আমরা দেখতে পেয়েছি মূলত আব্দুর রহমানের, এই যে আব্দুর রহমানের সরলতা এখানে দেখা গেছে। কি দেখা গেছে? আব্দুর রহমানের সরলতা, ঠিক আছে। তারপর হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা আব্দুর রহমানের কি দেখা গেছে? আতিথেয়তা একটু দেখা গেছে। তারপর হচ্ছে খাদ্যাভ্যাস দেখা গেছে, যে বাংলাদেশের মানুষের বা আফগানিস্তানের মানুষের খাদ্যাভ্যাস, প্রকৃতি, এগুলো দেখা গেছে। ঠিক আছে, বুঝা গেল? ওকে, দেখি এবার স্যার বলো। আমি জাস্ট গল্পটা, মানে থিমটা, কাহিনীটা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলেছি। তো এখানে আরো অনেক আলোচনা আছে, বাট আমাদের ক্লাসটা শর্ট হওয়ার কারণে আমি জাস্ট তোমাদেরকে ধারণাটা দিয়েছি। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সেটা বলো। তো তৈর বরফ, তৈর বরফ কভারত মানে কি? যে তোর বরফ কভার, মানে চারিদিকে শুধু বরফ আর বরফ, আমি লিখেছিলাম তো, চারিদিকে শুধু বরফ আর বরফ। ঠিক আছে, যে বলছো যে কোন অংশ থেকে পড়ালে ভালো হবে, তুমি বলো আমাকে। স্যার পানশিরের পর থেকে। পানশির? বেরসিকের পাল্লা কি? বুঝি না, আরেকবার বলো। বেরসিকের পাল্লা। বেসিকের পাল্লা? জি স্যার। বেরসিকের পাল্লা, বেরসিকের পাল্লায় পড়েছে। আচ্ছা, বেরসিকের পাল্লাটা হচ্ছে, মানে হচ্ছে আব্দুর রহমান যখন এত সুন্দর করে বর্ণনা দিল, তো লেখক যখন বলছে ঠিক আছে আমি পানশিরে যাবো, আব্দুর রহমান ভেবেছে কি, যে সে হয়তো তার বর্ণনা শুনে লেখক পানশিরে যাবে। লেখক বলছে আমি তোমার বর্ণনা শুনে পানশিরে যাবো না, আমি মূলত আমার জীবন বাঁচানোর জন্য যাবো। ঠিক আছে। তখন সে বললো যে কি একটা বেরসিক মানুষ, আমি এত সুন্দর করে বর্ণনা দিলাম পানশিরে, ওনার কাছে পানশি ভালো লাগে না, আমার জীবন বাঁচানোর জন্য পানশিরে যাবে। এটা হচ্ছে যে বেরসিকের পাল্লায় হচ্ছে। লেখক খুব বেরসিক বলছে, লেখক নিজেকে এটা ব্যঙ্গাত্মক করছে আর কি, বেরসিক বলে। হ্যাঁ, পানশিরের পর থেকে মানে হচ্ছে, হুজুর কখনো পানশির গিয়েছেন এই জায়গা থেকে? জি স্যার। হ্যাঁ, বলছে যে ওখানে তো আমি বললামই যে সে পানশিরের বন্যা দিচ্ছে, কিভাবে ওখানে বরফ পড়ে। আমি বরফ, শীতকালে যে বরফ পড়ে ওই জায়গা থেকে বলি, তোমরা দেখো বরফ পড়ে, মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায় বরফে। ক্ষেত খামারের গাছ, কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। এই যে ছবিগুলো দেখলাম, বরফ সবকিছু ঢাকা পড়ে যায়। তারপর হচ্ছে কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই উঠে না। আহা, সে কি আরাম! এই যে বৃষ্টির মধ্যে আমরা ঘরে বসে আছি, তাই না, কোথাও বেরোতে পারছি না, ওখানে বরফ পড়লে এরকম ঘরে বসে থাকতে হয়। লোহার বার কষে আঙার জ্বালিয়ে, ওই যে যেগুলো শীত প্রধান দেশে ঘরের ভেতরে আগুন জ্বালানোর একটা ব্যবস্থা থাকে না, সেই মানে আগুন জ্বালানোর ব্যবস্থাটাকে বলছে। লোহার বার কষে আঙার জ্বালিয়ে তার উপরে ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসে থাকবেন জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, 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 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে বরফ পড়ছে। আপনি বসেই আছেন আর দেখছেন যে তোর বরফ কভার,
কিরকম বরফ পড়ে, চারিদিকে শুধু বরফ আর বরফ পড়বে 7 দিন ধরে। আমি বললাম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। স্যার অর্থাৎ হ্যাঁ, স্যার বলো। সে তোর বরফ বরফ পর্দা মানে বরফ বলতে কি বুঝাইছে? এটা আগে বললাম তো, শিওর? এটা চারিদিকে শুধু বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। জি স্যার। আমি এটা লিখে আমি তো এটা লিখেও দিয়েছিলাম যে তোর বরফ বরফটা, এই যে যে তোর বরফ বরফ, চার বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। ঠিক আছে? তো বলছে, লেখক বলছে যে মানে সে এত সুন্দর বর্ণনা দিচ্ছে আফগানিস্তানের, এটার দিকে লেখকের কনসেন্ট্রেশন নাই। লেখকের কনসেন্ট্রেশন হচ্ছে 7 দিন ধরে জানলার কাছে বসে থাকবো। আচ্ছা, তা বলছে জীবনে কখনো অপদস্থ হয়নি। ম্লান হেসে বললে, একবার আসুন, জানলার পাশে বসুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, আপনার যদি ভালো না লাগে এই দৃশ্য, তাহলে আমার গর্দান দিয়ে দিব আপনাকে। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলার মতো কখনো বরফ পড়ে ছেঁড়া ছেঁড়া, কখনো সোজা হয়ে পড়ে। তার ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, বরফ পড়ে যায় সেটা ফাঁকে ফাঁকে আসমান জমিন দেখা যায়। কখনো ভুরভুরটি ঘন, কখনো ঘন হয়ে পড়ে। চাদরের মতো নিভে আসে, চোখের সামনে পর্দা টেনে দেয়। চাদরের মতো না, চোখের সামনে পর্দা টেনে দেয়। ঠিক আছে? বলছে কখনো বয় জোর বাতাস, প্রচন্ড ঝড়ের বেগে বয়ে বরফ পড়ে। বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। ডাল গলাবার চরকি তোমরা দেখো নাই নিশ্চয়, হাত দিয়ে ঘুরাই 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 ডাল গলাইতো আগে। ঠিক আছে? তো এটাকে লোটে ঘুরাইলে যে শব্দ হয়, সেই একটা দুইটা পাথর থাকতো, গোল পাথর। ওই গোল পাথরের একটার উপরে ডাল রাখতো, আর একটা ওই পাথরটাকে চাপা দিত, তারপর ওখানে একটা গর্ত থাকতো, ওই গর্তের মধ্যে লাঠি ঢুকাই এটাকে ঘুরাই 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 ডাল ভাঙা হতো। এটাকে বলে চরকি। এই ডাল গলাবার চরকিতে যে আওয়াজ হয়, সেই চরকিতে আওয়াজ করতো। তারপর বলছে বরফের গুঁড়ো ডাইনে বাঁয়ে উপরে নিচে এলো পাথারি ছুটি লাগায়। বরফের গুঁড়ো গুলো এদিক থেকে ওদিক থেকে ছুটে, এদিক থেকে ওদিকে ছুটে ছুটি লাগে হু হু করে। কখনো এক মুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটি চলে, কখনো এক দিক থেকে বরফ পড়ে, আবার কখনো বা সব ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। শুধু শুনতে পাবেন সোম মুম মুম, দারুল আমানি সিটির শব্দের মতো শুনতে পাবেন, মানে বরফের আওয়াজে আর কি। তার সঙ্গে মাঝে মাঝে যেন দারুল আমানি ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে বরফ কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তার উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। গাদা গাদা বরফ জমা হবে, পাজা পাজা বাজে বাজে বরফ জমা হবে। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকারের কম্বলের মতো উমড়ে। অর্থাৎ বলছে যে, এরপর কি বলছে দেখো, তার তোমায় মানুষকে 2 দিন পরও জ্যান্ত পাওয়া গিয়েছে। অর্থাৎ যখন বরফ পড়ে, বরফ পড়লে ওইখানে মানে বরফগুলো যখন অনেক পড়ে যায়, তখন বলছে যে ওই মানে ওগুলো তো গুঁড়া গুঁড়া বরফ, এগুলো যখন পড়ে বলছে যে তখন ওখানে একটা গরম সৃষ্টি হয়, উষ্ণতা সৃষ্টি হয়। এবং অনেক সময় দেখা যায় যে এই বরফের চাপের নিচেও অনেক মানুষকে জীবন্ত পাওয়া গেছে। কেন? সেটা ঠান্ডা না দিয়ে বরঞ্চ একটা তাপের সৃষ্টি করেছে। ঠিক আছে? উষ্ণতা সৃষ্টি করে, সেজন্য জীবন্ত পাওয়া যায় অনেক মানুষকে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে সাদা চশমা কালো চশমা পাওয়া যায়, তাই করে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ফুরবেন, তাতে এক রত্তি ধুলো নেই, একটু ধুলো নাই, ফ্রেশ। বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক দিয়ে গলা মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভেতরকার সব ময়লা ছিটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে। এই জায়গাটাকে ছাতি বলে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে, আবার বেরিয়ে আসবে ভেতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন, এক বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, এক এক দম ফেলাতে 100টা বিমানে বেরিয়েছে। বুঝেছি? যে পড়তে বলেছিল সে কি বুঝেছ? বোমানি মানে কি? বেমারি? বিমারি মানে অসুখ, ও মানে অসুখ বিসুখ আর কি, বিমারি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আশা করি আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। হোপফুলি এর চেয়ে এরকম করে তোমরা নিশ্চয়ই মানে ক্লাসে প্রেজেন্টেশনটা কোথাও পাও নাই।
ঠিক আছে? তাহলে হচ্ছে যে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, রেগুলার দেখা হবে। আমরা একটা ছোট্ট একটা পরীক্ষা নিব, এমসিকিউ টেস্ট নিব। অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে প্রশ্নটা চলে যাবে, তোমরা গ্রুপে সততার সাথে পরীক্ষাটা দিবে তোমরা। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসের জন্য আহ্বান রইলো। ক্লাসে সবাইকে বলবা, প্রেজেন্ট থাকবা, ক্লাসগুলো করবা। ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষা অসাধারণ কিছু সৃষ্টি হবে। কারণ আমার যারা এক্স স্টুডেন্ট, আমার যারা পূর্ববর্তী স্টুডেন্ট, এরা সবাই বর্তমানে ভালো ভালো জায়গাতে অবস্থান করছে বর্তমানে। তোমাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যতদিন আছি তোমাদের সাথে আমি সর্বোচ্চ পরিমাণ ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা একটু করে আমার ডিভিশন দিই। আমরা এখানে আব্দুর রহমানের কথা পড়েছি। আব্দুর রহমান 6 ফুট 4 ইঞ্চি, আঙুলগুলা মধ্যমান দুদুলমান বলার মতো, পা গুলা ডিঙি নৌকা সাইজ, হাত হাঁটু পর্যন্ত, কাঁধ খুবই চড়া, মুখ একান ওকান জোড়া, মাথা কপাল নাই, নাক এবড়ো থেবড়ো, মাথা হচ্ছে বেবি সাইজের, হেঁটো কান অব্দি পৌঁছে যাবে। সে হচ্ছে নরদানব, তাকে হরফন্নলা বলা হয়েছে, সকল কাজের কাজই বলা হয়েছে। সে ভালো রান্না বান্না করতে পারে। সে কি কি রান্না করেছে? সেখানে দুম্বার মাংস, তারপর হচ্ছে কোফতা পোলাও, তারপর হচ্ছে যে ফুল বোম্বাই সাইজের আষ্টেক স্বামী কাবাব, তারপর হচ্ছে যে সে কোফতা পোলাওর উপর একটা আলু মুরগি রোস্ট ছিল, সেখানে কিশমিশ ছিল বা একটা আলু ছিল। তারপরে নিয়ে আসছে সে কি ফালুদা, তারপরে নিয়ে আসছে সে আঙুর, বাগেওয়ালা বরফি আঙুর, তারপরে সে নিয়ে আসলো তোমার আঙুরের পরে কিনে চা নিয়ে আসছে, এরপরে বাদাম আখরোট নিয়ে আসছে। তারপরে সে পানসিরে বর্ণনা দিয়েছে কিভাবে পানসিরে বরফ করে, এবং লেখক তার শেষ পর্যন্ত আতিথেয়তাটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। ঠিক আছে, বুঝেছি স্যার? Yes, sir. ওকে, 24 ঘন্টার মধ্যে এই গল্পটাকে পড়ে ফেলবা, রিডিং করে ফেলবা, গুরুত্বপূর্ণ লাইনকে আন্ডারলাইন করে ফেলবা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্ডারলাইন করে ফেলা, গুরুত্বপূর্ণ লাইনকে ব্রেকেটে রাখবা। 24 ঘন্টার মধ্যে এই কাজটা করবা, তাহলে এই পড়াটা আজীবন মনে থাকবে, লং টার্ম মনে থাকবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে, তোমাদের কাছে প্রশ্ন পৌঁছে যাবে গ্রুপের মধ্যে, বা সততার সাথে পরীক্ষাটা দিয়ে দেবো। আমরা এরপরে উত্তরপত্র দিয়ে দেবো, কে কতটা পেরেছো সেটা জানাবো। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।